ভার্সিটিতে কি পড়াশোনা করতে আসেন নাকি মেয়েদের শরীরের দিকে নজর দিতে? হঠাৎ একটি চিরচেনা মেয়েলি কণ্ঠ থেকে এহেন কথা শোনামাত্রই রাগী চোখে তাকায় আরহাম খান। রাগে তার চোখ যেন জ্বলছে। অথচ তার এই রাগকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে মেয়েটি আবারও বলে ওঠে, নিজের দৃষ্টিকে নিয়ন্ত্রণ করতে না পারলে বাড়িতে গিয়ে নিজের বাবা মাকে বলুন আপনার বিয়ে দিয়ে দিতে। তবুও ভার্সিটিতে এসে এসব নষ্টামো করবেন না। আরহাম এবার ভীষণ রেগে গিয়ে এগিয়ে আসে আরশির দিকে। এসেই আরশির উদ্দেশ্যে বলে, নিজের সীমার মধ্যে থাকার চেষ্টা করো। ভুলে যেও না তোমার অবস্থান কি আর আমার অবস্থান কি। আরশি আরহামের এমন প্রচ্ছন্ন হুমকিকে পাত্তা না দিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, হ্যাঁ, হতে পারে আপনি কোন বড়লোক বিজনেসম্যান বাবার অতি আদরের ছেলে, শহরের নামকরা নিউরোলজিস্ট মায়ের দুচোখের মণি এবং আপনার দৃষ্টিতে আমি এক অনাথ, আশ্রিতা। কিন্তু আল্লাহর দৃষ্টিতে কিন্তু আপনার আর আমার দুজনের অবস্থানই সমান। তাই বলছি নিজের অবস্থান নিয়ে অহংকার না করে আল্লাহকে ভয় করুন। মেয়েদের দেখলে দৃষ্টি নত করে চলুন। নিজের নজরের হেফাজত করুন। আর যদি না পারেন তো। বলেই একটা রুমাল বাড়িয়ে দেয় আরহামের দিকে। আরহাম ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, এসবের মানে কি? যদি নিজের দৃষ্টির হেফাজত করতে না পারেন তো এই রুমালটা চোখে বেঁধে নিন। কেমন? বলেই একটা হাসি দিয়ে রুমালটা আরহামের দিকে বাড়িয়ে দিয়ে সামনের দিকে এগোতে থাকে আরশি। এদিকে আরহাম রুমালটা মুষ্টিবদ্ধ করে ধরে। আরহামের থেকে কিছুটা দূরেই দাঁড়িয়ে ছিল তার 3 জন বন্ধু। তাদেরই একজন সাগর এগিয়ে এসে বলল, কেসটা কি হলো? এই মেয়েটা কিভাবে বুঝলো যে আমরা ক্যাম্পাসে বসে আশপাশ দিয়ে হেঁটে যাওয়া মেয়েদের দিকে নজর রাখছিলাম আর চোখ দিয়েই তাদের গিলে খাচ্ছিলাম? আরহাম দাঁত কটমট করতে করতে বলে, সবকিছুতেই এই মেয়েটার অত্যাধিক বাড়াবাড়ি। আসলে কি বলতো, যে যা ডিজার্ভ করে না সেটা পেলে যা হয় আর কি। ছিল তো কোন এতিমখানার বাচ্চা। ভাগ্য ভালো যে আমার খালাম্নি ওকে এতিমখানা থেকে তুলে এনে আশ্রয় দিয়েছিল, না হলে তো এতদিনে পথে পথে ঘুরত। আরহামের আরেক বন্ধু মুন্না এগিয়ে এসে বলে, তবে যাই বলিস, মেয়েটা কিন্তু বেশ ভালো। সব সময় শালীনভাবে চলাফেরা করে, ভার্সিটির সব প্রোগ্রামেও অগ্রণী ভূমিকা পালন করে, আবার গানের গলাও তো খুব সুন্দর। আমার তো এখনো মনে আছে গতবারের প্রোগ্রামে কি সুন্দর গান খেয়েছিল। হতে পারে মেয়েটা অনাথ, কিন্তু তাতে কি? রূপ, গুণ সব দিক দিয়েই তো অতুলনীয়। আমার খালাম্নির যদি এমন পালিত মেয়ে থাকতো তাহলে তো আমি এমন মেয়েকেই বিয়ে করতাম। আরহাম এবার চোখ রাঙানি দিয়ে বলে, এখনো কর, অসুবিধা কি? তোর কোন সমস্যা না থাকলে আমি খালাম্নির কাছে সম্বন্ধ পাঠিয়ে দেই। তবে একটা কথা মাথায় রাখিস, এর মতো অনাথ মেয়েরা আরহাম খানের স্ত্রী তো দূরের কথা রক্ষিতা হওয়ারও যোগ্যতা রাখে না। বলেই একটা দাম্ভিকের মতো ভাব নেয় আরহাম, যে বর্তমানে ঢাকা ভার্সিটিতে সিএসি নিয়ে পড়ছে। এবার ফাইনাল ইয়ারে। এই ভার্সিটিতে ভর্তি হয়েছে থেকেই আলাদা দাপট নিয়ে চলে, ভীষণ সুদর্শন এবং ট্যালেন্টেড হওয়ার কারণে সবাই তার প্রশংসা করে। ভার্সিটির বহু মেয়ের স্বপ্নের পুরুষ সে। অবশ্য স্কুল কলেজ সবখানেই তার সমান জনপ্রিয়তা ছিল। কিন্তু সেই স্কুল জীবন থেকেই তার জীবনের একমাত্র কালো অধ্যায় হলো এই আরশি। তার থেকে 2 বছরের ছোট এই মেয়েটা কখনো তাকে পাত্তাই দেয়নি। সব সময় নিজের খেয়াল খুশি মতো চলেছে, এমনকি সুযোগ পেলেই আরহামকে বাস দিয়েছে, ঠিক আজকের মতো। আরহামও অবশ্য কম যায় না। ছোট থেকে অনাথ, আশ্রিতা বলে কম অপমান করেনি আরশিকে। আর এভাবেই দুজনের মধ্যে এক অলিখিত শত্রুতার অধ্যায় শুরু হয়েছে, যা আজও বহমান। আরশি ক্যাম্পাস পেরিয়ে লাইব্রেরি প্রবেশ করতেই দেখতে পায় তার প্রিয় বান্ধবী মারিয়া চশমা চোখে সাইকোলজি সংক্রান্ত একটি ইংরেজি বইয়ে মনোনিবেশ করেছে। আরশি আসতেই মারিয়া বই থেকে চোখ তুলে বলে, কিরে, আজ আবারও নিশ্চয়ই তোর ওই খালাতো ভাইয়ের সাথে ঝামেলা করে এলি। মারিয়ার কথাটা শোনামাত্র আরশি দীর্ঘ শ্বাস ফেলে বলে, কি আর বলি তোকে। আমি তো ভেবেই পাই না আবার বড় খালাম্নির মতো এত ভালো একজন মানুষের পেট থেকে এমন একটা বেয়াদব ছেলে কিভাবে জন্ম নিল। জানিস, আজ ক্যাম্পাসে মেয়েদের কিভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছিল। আমার তো ইচ্ছা করছিল ওনার চোখ দুটো কানা করে দিতে। মারিয়া এবার হালকা হেসে বলে,
ওহ, বুঝলাম। আমাদের আরু জেলাস। আরুষি হতবাক স্বরে বলে, এখানে জেলাসির কি দেখলি তুই? তোর কি মনে হয় আমি ওই স্পয়েল কিডের প্রতি ইন্টারেস্টেড? নট অ্যাট অল। হতে পারে ও ভার্সিটির সব মেয়েদের ক্রাশ, বাট টু মি হি ইজ নাথিং। হ্যাঁ, বুঝেছি বুঝেছি। তো ম্যাম বলুন, রিসার্চ পেপারসের কাজটা কতদূর এগোলো? এই উইকের মধ্যেই কিন্তু জমা দিতে হবে, মনে আছে? আরুষি বলে ওঠে, তা আবার মনে থাকবে না? উফ, বুঝি না। এই সাইকোলজি নিয়ে পড়াশোনা করাটাই বুঝি জীবনের সবথেকে বড় ভুল। এখন এই রিসার্চ নিয়ে কাজ করতে গেলে আবার বিভিন্ন মানুষের সাথে কথা বলে তাদের মনস্তাত্ত্ব বুঝতে হবে। কি এক ভীষণ বিরক্তিকর ব্যাপার। হ্যাঁ, এসব তো তোর কাছে বিরক্তিকরই লাগবে আরু। যদি বড় খালামনির ছেলেকে নিয়ে রিসার্চ করতে হতো তো। মারিয়া, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তুই যদি আর একটা বাজে কথা বলিস তাহলে কিন্তু আমি রাজীব ভাইকে বলে দেব যে তুই ওনাকে ভালো। এমন সময় হঠাৎ করে সেখানে আগমন ঘটে আরুষিদের এক ব্যাচ সিনিয়র রাজীবের। রাজীব এসেই বলে, এখানে কি আমাকে নিয়ে কোন কথা হচ্ছে? রাজীবকে দেখামাত্রই আরুষি বলে ওঠে, হ্যাঁ ভাই, আপনাকে একটা ভীষণ জরুরি কথা জানানোর আছে। আসলে মারিয়া না। আরুষি আর কিছু বলার আগেই মারিয়া তার মুখ চেপে ধরে বলে, আসলে ভাইয়া তেমন কিছু না। আরুকে এত সিরিয়াসলি নেবেন না তো। রাজীব ভ্রু কুঁচকে বলে, না, ওকে বলতে দাও। অগত্যা মারিয়া আরুষির মুখ থেকে হাত সরিয়ে নেয়। আরুষি বলে ওঠে, আসলে ও বলছিল আমাদের নতুন রিসার্চ পেপারের কাজে যদি আপনি একটু সাহায্য করতেন। মারিয়া হাফ ছেড়ে বাঁচে আরুষির কথা শুনে। এদিকে রাজীব বিনয়ী হেসে বলে, হ্যাঁ, অবশ্যই। তোমরা রিসার্চ পেপারস নিয়ে কাজ শুরু করে দাও। আমি তোমাদের যথাসাধ্য সাহায্য করব। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনার মতো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমাদের হেল্প করলে। আরুষি আর কিছু বলতেই যাবে এমন সময় তার ফোন বেজে ওঠে। তাই আরুষি একটু দূরে সরে যায় কথা বলতে। এদিকে মারিয়া মন্ত্রমুগ্ধ হয়ে রাজীবের দিকে তাকিয়ে থাকে। মারিয়া ভাবতে থাকে, কি আছে ছিমছাম গড়নের এই শ্যামলা যুবকের মাঝে যা তাকে এতটা আকর্ষণ করে? এদিকে রাজীব আর চোখে আরুষিকেই দেখতে থাকে। মনে মনে বলে, তোমার জন্য তো আমি নিজের জীবনও দিতে প্রস্তুত আরু রানী। এই সামান্য রিসার্চ পেপার তো কিছুই না। এদিকে আরুষিকে ফোনে আরিশা বলেন, কি ব্যাপার আরু? তুই কি আজ আবারও আরহামের সাথে ঝামেলা করেছিস? আচ্ছা, আম্মু, তোমার কেন মনে হয় যে আমি সবসময় তোমার পেয়ারের বনুপোর সাথে ঝামেলা করি? কারণ তোকে আমি খুব ভালো করেই চিনি। ছোটবেলা থেকে তো ছেলেটার পেছনে না লাগলে তোর পেটের ভাত হজম হয় না। হ্যাঁ, আর তোমার বেচারা ছেলে তো ধোয়া তুলসী পাতা। জানো, আজ ক্যাম্পাসে মেয়েদের। থাক, তোকে আর কিছু বলতে হবে না। আমি জানি, আমার আরু কখনো কোন অন্যায় করে না। যা বলে একদম ঠিক বলে। আসলে একটু আগে আরহাম আমায় কল দিয়ে অভিযোগ করছিল। তাই নিশ্চিত হবার জন্য তোকে ফোন দিলাম। এখন তো সত্যটা জানলাম, এখন আপ্পিকে ভালো করে ওর ক্লাস নিতে পারবো। হুম, বড় খালামনিকে বলে দিও তো এবার নিজের বড় ছেলের একটা বিয়ের ব্যবস্থা করতে। না হলে এভাবেই মেয়েদের দিকে হ্যাংলার মতো তাকিয়ে নিজের পাপের বোঝা বাড়াবে। আচ্ছা, ঠিক আছে। তুই নিজের যত্ন নে। রাখছি এখন। আচ্ছা। টু বি কন্টিনিউ। আসসালামু আলাইকুম। আপনাদের প্রাণাঢ্যালার ভালোবাসায় প্রথম দুটো সিজনের সফলতার পর নিয়ে চলে এলাম অশ্রুজলে বোনা বিয়ে সিজন 3, যা মূলত গল্পের পরবর্তী জেনারেশনকে নিয়ে এগিয়ে যাবে। আশা করি আগের দুটো সিজনের মতো এই সিজনও আপনাদের মন জয় করবে। সামনে অনেক সুন্দর টুইস্ট আসবে, তাই সবাইকে জুড়ে থাকার অনুরোধ। আরুষি তার বান্ধবী মারিয়ার সাথে একটি ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে আছে। মারিয়া একটার পর একটা ফুচকা খেয়ে চলেছে, কিন্তু আরুষি চুপচাপ দাঁড়িয়ে আছে। মারিয়া ফুচকা খেতে খেতেই আরুষিকে বলে, কিরে, তুই এভাবে দাঁড়িয়ে আছিস কেন আরু? নে একটা ফুচকা খেয়ে দেখ। আরুষি বলে, তুই তো জানিস মারিয়া, আমি এসব আনহাইজেনিক খাবার খাই না। মারিয়া মুখ বাঁকিয়ে বলে, জানিস, তোর কথা শুনে আমার মাঝে মাঝে মনে হয় তোর সাইকোলজি নিয়ে না ডাক্তারি লাইনে পড়া উচিত ছিল।
ছোটবেলায় তো আমারও ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার, কিন্তু তারপর যখন দেখলাম আমাদের ফ্যামিলিতে ডাক্তারের অভাব নেই, তখন ভাবলাম আমার নতুন কিছু ট্রাই করা দরকার। মারিয়া টিটকারি করে বলল, এই কারণে নাকি বড় খালার ছেলের? আরশি রেগে বলল, ধুর, তোকে না বলেছি এসব ফালতু কথা না বলতে। সত্য কথা তেতো তো লাগবেই। আমি কিন্তু সেই ক্লাস 1 থেকে তোর সাথে পড়ি আরু, তাই তোর গতিবিধি ঠিকই খেয়াল করি। ছোট থেকেই তুই এমন ভাবে সবকিছু দেখাস যে তুই আরহাম ভাইকে একদম সহ্যই করতে পারিস না। অথচ ছোট থেকেই তুই ওনার সাথে একই স্কুল, একই কলেজ, এমনকি একই ভার্সিটিতেই পড়েছিস। এটা একটা কাকতালীয় ব্যাপার। আমার ওই আরহামের প্রতি কোন আগ্রহ নেই, বুঝলি? মারিয়া আর কিছু বলবে তার আগেই সেখানে চলে এলো রাজীব। রাজীব এসেই আরশির দিকে তাকিয়ে বলল, কি নিয়ে কথা হচ্ছে তোমাদের? মারিয়া তো রাজীবকে দেখেই খুশি হয়ে গেল। অতঃপর বলল, আরে দেখুন না ভাইয়া, এই আরও এত স্বাস্থ্য সচেতন যে কি আর বলবো, সামান্য একটা ফুচকাও খেতে চায় না। রাজীব মুগ্ধ হয়ে আরশির দিকে তাকিয়ে বলে, এমনটাই তো হওয়া উচিত। কিছুটা দূরে দাঁড়িয়ে আরশির দিকেই তাকিয়ে ছিল আরহাম। তার পাশে ছিল তার বন্ধু সাগর, তার পাশেই ছিল। সাগর বলে ওঠে, আমি বুঝি না, এই মেয়েটাকে তুই নিজের শত্রু মনে করেও সবসময় এমন ভাবে ওর উপর নজরদারি করিস কেন? এসব দেখে তো মনে হয় তুই ওকে শত্রু না গার্লফ্রেন্ড ভাবিস। আরহাম রেগে বলে, ভুল ভাবছিস তুই। মোটেই এই কারণে আমি ওর উপর নজর রাখি না। আসলে কি বলতো, নিজের শত্রুর উপর, তার গতিবিধির দিকে সবসময় নজর রাখতে হয়। এসব তুই বুঝবি না। সাগর মাথা চুলকে বলে, আমি তো কিছুই বুঝি না। যা বোঝার তুই একাই বুঝিস। তবে যাই বলিস, তোদের একসাথে ঝগড়া করতে দেখলে না আমার সিনেমার নায়ক নায়িকাদের করা ঝগড়া মনে পড়ে যায়। আরহাম আরো একবার রাগী চোখে তাকাতেই সাগর চুপ হয়ে যায়। এদিকে আরহাম বলে, অনেক হয়েছে নজরদারি, এখন আমায় বাসায় যেতে হবে। বলেই সে একটু দূরে গিয়ে নিজের বাইকে উঠে রওনা দেয়। ঢাকার মিরপুরে একটি বিরাট আলিশান বাড়িতে বসবাস করে খান পরিবার। বর্তমানে এই পরিবারের মধ্যমণি আবরাজ খান ও নিঝুম খান নিজেদের জীবনে বেশিরভাগ সময় লন্ডনে কাটিয়ে অবশেষে শেষ বয়সে তারা ঢাকায় এসে স্থায়ী হয়েছেন। এখানে তারা তাদের ছেলে নির্ঝর খান, বৌমা আফিফা খান ও আবরাজ খানের ছোট ভাইয়ের বউ আনিকা খানের সাথে থাকেন। ছবি বেগম ও আবির খান অনেক আগেই মারা গেছেন। তাদের মৃত্যুর আগ পর্যন্ত সবাই সিলেটেই থাকত। তবে তাদের মৃত্যুর পর নির্ঝরকে নিজের ব্যবসার কাজে ঢাকায় আসতে হয়। আফিফাও ঢাকা মেডিকেলে নিউরোলজিস্ট হিসেবে যোগদান করে। প্রবীণ সদস্যরাও নিজেদের অবসরের পর এখানে এসেই রয়েছেন। আফিফা খান রাগী ভাব নিয়ে সোফায় বসে আছেন। আনিকা খান এসে নিজের মেয়ের উদ্দেশ্যে বলেন, একটু শান্ত হও, এত রাগ করে কোন লাভ নেই। আরহাম ছেলেমানুষ, আর এই বয়সে একটু আধটু। আফিফা খান যেন কথাটা শোনামাত্রই ফুঁসে উঠে বললেন, এসব কি বলছো তুমি আম্মু? তোমার নাতি এখনো ছোট আছে। ও এখন ভার্সিটিতে পড়ে, 24 বছরের যুবকও। আজকে বিয়ে দিলে কালকে বাচ্চার বাপ হয়ে যাবে, আর তুমি ওকে ছেলেমানুষ বলছো? আজ আসুক শুধু ও একবার বাড়িতে, ভার্সিটি গিয়ে নোংরামো করা বের করে দেব। কই, ওর ছোট ভাই তো লন্ডনে পড়াশোনা করছে, সেখানকার পরিবেশ তো আরো খোলামেলা। কই, আমার ছোট ছেলের নামে তো কোন অভিযোগ আসে না। তাহলে ওর নামে এত অভিযোগ কেন? তুমি আর ওর বাবা লাই দিয়ে ওকে অনেক মাথায় তুলেছ, কিন্তু আর নয়। এমন সময় আরহাম নিজস্ব একটা অ্যাটিটিউড নিয়ে বাড়িতে প্রবেশ করল। এসেই নিজের মায়ের এমন অগ্নিমূর্তি দেখল। আনিকা খান ইশারা করে আরহামকে নিজের রুমে যেতে বলল, কিন্তু আরহাম ঠায় দাঁড়িয়ে রইল। এদিকে আফিফা খানের চোখ আরহামের দিকে যেতেই তিনি বললেন, এই তো এসে গেছেন মহারাজা, আপনার জন্যই অপেক্ষা করছিলাম, আসুন ভেতরে আসুন। আরহাম নিজের মায়ের দিকে এগোতে এগোতে বলে, কি হয়েছে মম? ইজ এভরিথিং অলরাইট? আফিফা খান নিজের রাগকে সর্বোচ্চ নিয়ন্ত্রণ করে বলেন, ঠিক থাকবে না আবার? যার কাছে তোমার মতো গুন্ধর ছেলে আছে তার জীবন আর কিভাবে বেঠিক হবে?
আনিকা খান বলেন, দাদু ভাই, তুমি ভেতরে যাও। তোমার মা অনেক রেগে আছে। মম রেগে আছে। কিন্তু কেন? আফিফা খান বলেন, তোমাকে কি আমরা অসভ্যতামি করার জন্য ভার্সিটিতে পাঠাই? ভার্সিটিতে গিয়ে মেয়েদের দেখে তাদের সম্পর্কে বাজে মন্তব্য করার জন্য পাঠাই? আরহাম কিছু বলতে যাবে কিন্তু তার আগেই আফিফা খান ঠাস করে নিজের ছেলের গালে থাপ্পড় বসিয়ে দেন। আরহাম গালে হাত দিয়ে অবাক কণ্ঠে বলেন, তুমি আমায় মারলে মম? হ্যাঁ, বেশ করেছি, মেরেছি। প্রয়োজনে আবারও মারব। বেয়াদব ছেলে। আদর দিয়ে তোমাকে বাদর তৈরি করেছি, তাই না? এবার বাদর থেকে আবার মানুষ মানাবো। বলেই আরহামের গালে আরো একটা থাপ্পড় বসিয়ে দিতে যাবেন, তার আগেই আনিকা খান তাকে আটকে দিয়ে আরহামের উদ্দেশ্যে বলেন, দাদু ভাই, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও, নিজের রুমে যাও। আমি তোমার মমকে সামলাচ্ছি। আরহাম আর কথা না বাড়িয়ে চুপচাপ নিজের রুমের দিকে যায়। আনিকা খান নিজের মেয়েকে বলেন, শান্ত হও এবার একটু। তুমি ওকে যেতে দিলে কেন আম্মু? ওকে শাসনও করতে দাও না একটু। এর জন্য দেখবে, একদিন তোমরা সবাই পস্তাবে। এমন সময় নিঝুম খান সেখানে চলে আসেন। বয়সের ভারে আজ তিনি নুয়ে পড়েছেন। যেই 22 বছর বয়সী নিঝুম খানের গল্প শুরু হয়েছিল, আজ তার বয়স 82। জীবনে অনেক বসন্ত পেরিয়ে আজ তিনি শেষ দিনগুলো গুনছেন। নিঝুম খান এসেই বলে ওঠেন, পোস্তানোর কিছু নেই বৌমা। আরহাম হয়তো এখন পথভ্রষ্ট হয়েছে। এটাই স্বাভাবিক। ওর দাদা, বাবার রক্ত বইছে তো শরীরে। তবে আমার বিশ্বাস, ওর জীবনে যখন তোমার আর আমার মতো কেউ আসবে তখন ও একদম বদলে যাবে। আফিফা খান বলেন, কিন্তু এমন কেউ কখন আসবে? হয়তো খুব শীঘ্রই। যাই হোক, তোমাকে একটা কথা বলবো বলে ভাবছি। দেখো, অনেকদিন থেকে তো আমরা এখানে আছি। সিলেটে যাওয়াই হয় না, তাই এবার আমি ভাবছি এই ঈদে আমরা সপরিবারে সিলেটে যাব। তাছাড়া সায়ন, সায়রা দিদি ভাই, আমান দাদু ভাই, আফিফা নির্ঝরের ছোট ছেলে, ওরাই এই ঈদে বাংলাদেশে আসবে বলেছে। আফিফা খান আবেগপ্রবণ হয়ে বলেন, আমার ছোট ছেলেটা সেই কতগুলো বছর থেকে পড়াশোনার জন্য লন্ডনে আছে। কতদিন ওকে নিজের চোখে দেখি না। সেই গত বছর লন্ডনে গেছিলাম, তখন শেষ দেখেছিলাম। ওসব ভিডিও কলে কি মায়ের মন ভরে? এবার ওকে দেখতে পাবো তাহলে। ভেবেই ভালো লাগছে। নিঝুম খান চোখের জল ফেলে বলেন, তুমি তো তবুও চাইলে নিজের ছেলেকে দেখতে পাবে বৌমা। কিন্তু আমার মেয়ে, আমার বৃষ্টি, ওকে যে আমি আর চাইলেও দেখতে পাবো না। 15 বছর আগে এক সড়ক দুর্ঘটনায় ও আমাদের সবাইকে একা ফেলে চলে গেল। এত বছর পর মেয়েটাকে ফিরে পেয়েও আমি তাকে ধরে রাখতে পারলাম না। বলেই তিনি কান্নায় ভেঙে পড়লেন। তখন আনিকা খান তাকে সান্ত্বনা দিয়ে বললেন, অতীতের কথা ভুলে যান। এখন আমরা পরিবারে যারা আছি সবাই মিলে আনন্দে বাঁচব। বৃষ্টি সবসময় আমাদের মনের মধ্যেই থাকবে। আরুষি তার বান্ধবী মারিয়ার সাথে একটি ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে আছে। মারিয়া একটার পর একটা ফুচকা খেয়ে চলেছে, কিন্তু আরুষি চুপচাপ দাঁড়িয়ে আছে। মারিয়া ফুচকা খেতে খেতেই আরুষিকে বলে, কিরে, তুই এভাবে দাঁড়িয়ে আছিস কেন? আরু, নে একটা ফুচকা খেয়ে দেখ। আরুষি বলে, তুই তো জানিস মারিয়া, আমি এসব আনহাইজেনিক খাবার খাই না। মারিয়া মুখ বাঁকিয়ে বলে, জানিস, তোর কথা শুনে আমার মাঝে মাঝে মনে হয় তোর সাইকোলজি নিয়ে না ডাক্তারি লাইনে পড়া উচিত ছিল। ছোটবেলায় তো আমারও ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার, কিন্তু তারপর যখন দেখলাম আমাদের ফ্যামিলিতে ডাক্তারের অভাব নেই, তখন ভাবলাম আমার নতুন কিছু ট্রাই করা দরকার। মারিয়া টিটকারি করে বলল, এই কারণে নাকি বড় খালার ছেলের? আরুষি রেগে বলল, ধুর, তোকে না বলেছি এসব ফালতু কথা না বলতে। সত্য কথা তেতো তো লাগবেই। আমি কিন্তু সেই ক্লাস 1 থেকে তোর সাথে পড়ি আরু, তাই তোর গতিবিধি ঠিকই খেয়াল করি। ছোট থেকেই তুই এমন ভাবে সবকিছু দেখাস যে তুই আরহাম ভাইকে একদম সহ্যই করতে পারিস না। অথচ ছোট থেকেই তুই ওনার সাথে একই স্কুল, একই কলেজ, এমনকি একই ভার্সিটিতেই পড়েছিস। এটা একটা কাকতালীয় ব্যাপার। আমার ওই আরহামের প্রতি কোন আগ্রহ নেই, বুঝলি?
মারিয়া আর কিছু বলবে তার আগেই সেখানে চলে এলো রাজীব। রাজীব এসেই আরশির দিকে তাকিয়ে বলল, কি নিয়ে কথা হচ্ছে তোমাদের? মারিয়া তো রাজীবকে দেখেই খুশি হয়ে গেল। অতঃপর বলল, আরে দেখুন না ভাইয়া, এই আরও এত স্বাস্থ্য সচেতন যে কি আর বলবো, সামান্য একটা ফুচকাও খেতে চায় না। রাজীব মুগ্ধ হয়ে আরশির দিকে তাকিয়ে বলে, এমনটাই তো হওয়া উচিত। কিছুটা দূরে দাঁড়িয়ে আরশির দিকেই তাকিয়ে ছিল আরহাম। তার পাশে ছিল তার বন্ধু সাগর, তার পাশেই ছিল। সাগর বলে ওঠে, আমি বুঝি না, এই মেয়েটাকে তুই নিজের শত্রু মনে করেও সবসময় এমন ভাবে ওর উপর নজরদারি করিস কেন? এসব দেখে তো মনে হয় তুই ওকে শত্রু না গার্লফ্রেন্ড ভাবিস। আরহাম রেগে বলে, ভুল ভাবছিস তুই। মোটেই এই কারণে আমি ওর উপর নজর রাখি না। আসলে কি বলতো, নিজের শত্রুর উপর, তার গতিবিধির দিকে সবসময় নজর রাখতে হয়। এসব তুই বুঝবি না। সাগর মাথা চুলকে বলে, আমি তো কিছুই বুঝি না। যা বোঝার তুই একাই বুঝিস। তবে যাই বলিস, তোদের একসাথে ঝগড়া করতে দেখলে না আমার সিনেমার নায়ক নায়িকাদের করা ঝগড়া মনে পড়ে যায়। আরহাম আরো একবার রাগী চোখে তাকাতেই সাগর চুপ হয়ে যায়। এদিকে আরহাম বলে, অনেক হয়েছে নজরদারি, এখন আমায় বাসায় যেতে হবে। বলেই সে একটু দূরে গিয়ে নিজের বাইকে উঠে রওনা দেয়। ঢাকার মিরপুরে একটি বিরাট আলিশান বাড়িতে বসবাস করে খান পরিবার। বর্তমানে এই পরিবারের মধ্যমণি আবরাজ খান ও নিঝুম খান। নিজেদের জীবনে বেশিরভাগ সময় লন্ডনে কাটিয়ে অবশেষে শেষ বয়সে তারা ঢাকায় এসে স্থায়ী হয়েছেন। এখানে তারা তাদের ছেলে নির্ঝর খান, বৌমা আফিফা খান ও আবরাজ খানের ছোট ভাইয়ের বউ আনিকা খানের সাথে থাকেন। ছবি বেগম ও আবির খান অনেক আগেই মারা গেছেন। তাদের মৃত্যুর আগ পর্যন্ত সবাই সিলেটেই থাকত। তবে তাদের মৃত্যুর পর নির্ঝরকে নিজের ব্যবসার কাজে ঢাকায় আসতে হয়। আফিফাও ঢাকা মেডিকেলে নিউরোলজিস্ট হিসেবে যোগদান করে। প্রবীণ সদস্যরাও নিজেদের অবসরের পর এখানে এসেই রয়েছেন। আফিফা খান রাগী ভাব নিয়ে সোফায় বসে আছেন। আনিকা খান এসে নিজের মেয়ের উদ্দেশ্যে বলেন, একটু শান্ত হও। এত রাগ করে কোন লাভ নেই। আরহাম ছেলেমানুষ, আর এই বয়সে একটু আধটু। আফিফা খান যেন কথাটা শোনামাত্রই ফুঁসে উঠে বললেন, এসব কি বলছো তুমি আম্মু? তোমার নাতি এখনো ছোট আছে। ও এখন ভার্সিটিতে পড়ে, 24 বছরের যুবকও। আজকে বিয়ে দিলে কালকে বাচ্চার বাপ হয়ে যাবে, আর তুমি ওকে ছেলেমানুষ বলছো? আজ আসুক শুধু ও একবার বাড়িতে। ভার্সিটি গিয়ে নোংরামো করা বের করে দেব। কই, ওর ছোট ভাই তো লন্ডনে পড়াশোনা করছে। সেখানকার পরিবেশ তো আরো খোলামেলা। কই, আমার ছোট ছেলের নামে তো কোন অভিযোগ আসে না। তাহলে ওর নামে এত অভিযোগ কেন? তুমি আর ওর বাবা লাই দিয়ে ওকে অনেক মাথায় তুলেছ, কিন্তু আর নয়। এমন সময় আরহাম নিজস্ব একটা অ্যাটিটিউড নিয়ে বাড়িতে প্রবেশ করল। এসেই নিজের মায়ের এমন অগ্নিমূর্তি দেখল। আনিকা খান ইশারা করে আরহামকে নিজের রুমে যেতে বলল। কিন্তু আরহাম ঠায় দাঁড়িয়ে রইল। এদিকে আফিফা খানের চোখ আরহামের দিকে যেতেই তিনি বললেন, এই তো এসে গেছেন মহারাজা। আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আসুন, ভেতরে আসুন। আরহাম নিজের মায়ের দিকে এগোতে এগোতে বলে, কি হয়েছে মম? ইজ এভরিথিং অলরাইট? আফিফা খান নিজের রাগকে সর্বোচ্চ নিয়ন্ত্রণ করে বলেন, ঠিক থাকবে না আবার? যার কাছে তোমার মতো গুন্ধর ছেলে আছে তার জীবন আর কিভাবে বেঠিক হবে? আনিকা খান বলেন, দাদু ভাই, তুমি ভেতরে যাও। তোমার মা অনেক রেগে আছে। মম রেগে আছে? কিন্তু কেন? আফিফা খান বলেন, তোমাকে কি আমরা অসভ্যতামি করার জন্য ভার্সিটিতে পাঠাই? ভার্সিটিতে গিয়ে মেয়েদের দেখে তাদের সম্পর্কে বাজে মন্তব্য করার জন্য পাঠাই? আরহাম কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই আফিফা খান ঠাস করে নিজের ছেলের গালে থাপ্পড় বসিয়ে দেন। আরহাম গালে হাত দিয়ে অবাক কণ্ঠে বলেন, তুমি আমায় মারলে মম? হ্যাঁ, বেশ করেছি, মেরেছি। প্রয়োজনে আবারও মারব। বেয়াদব ছেলে। আদর দিয়ে তোমাকে বাদর তৈরি করেছি, তাই না? এবার বাদর থেকে আবার মানুষ মানাবো।
বলেই আরহামের গালে আরো একটা থাপ্পড় বসিয়ে দিতে যাবেন, তার আগেই আনিকা খান তাকে আটকে দিয়ে আরহামের উদ্দেশ্যে বলেন, দাদু ভাই, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও, নিজের রুমে যাও, আমি তোমার মমকে সামলাচ্ছি। আরহাম আর কথা না বাড়িয়ে চুপচাপ নিজের রুমের দিকে যায়। আনিকা খান নিজের মেয়েকে বলেন, শান্ত হও এবার একটু। তুমি ওকে যেতে দিলে কেন আম্মু? ওকে শাসনও করতে দাও না একটু। এর জন্য দেখবে, একদিন তোমরা সবাই পস্তাবে। এমন সময় নিঝুম খান সেখানে চলে আসেন। বয়সের ভারে আজ তিনি নুয়ে পড়েছেন। যেই 22 বছর বয়সী নিঝুম খানের গল্প শুরু হয়েছিল, আজ তার বয়স 82। জীবনে অনেক বসন্ত পেরিয়ে আজ তিনি শেষ দিনগুলো গুনছেন। নিঝুম খান এসেই বলে ওঠেন, পোস্তানোর কিছু নেই বৌমা। আরহাম হয়তো এখন পথভ্রষ্ট হয়েছে। এটাই স্বাভাবিক। ওর দাদা, বাবার রক্ত বইছে তোর শরীরে। তবে আমার বিশ্বাস, ওর জীবনে যখন তোমার আর আমার মতো কেউ আসবে তখন ও একদম বদলে যাবে। আফিফা খান বলেন, কিন্তু এমন কেউ কখন আসবে? হয়তো খুব শীঘ্রই। যাই হোক, তোমাকে একটা কথা বলবো বলে ভাবছি। দেখো, অনেকদিন থেকে তো আমরা এখানে আছি। সিলেটে যাওয়াই হয় না, তাই এবার আমি ভাবছি এই ঈদে আমরা সপরিবারে সিলেটে যাব। তাছাড়া সায়ন, সায়রা দিদি ভাই, আমান দাদু ভাই, আফিফা নির্ঝরের ছোট ছেলে, ওরাই এই ঈদে বাংলাদেশে আসবে বলেছে। আফিফা খান আবেগপ্রবণ হয়ে বলেন, আমার ছোট ছেলেটা সেই কতগুলো বছর থেকে পড়াশোনার জন্য লন্ডনে আছে। কতদিন ওকে নিজের চোখে দেখি না। সেই গত বছর লন্ডনে গেছিলাম, তখন শেষ দেখেছিলাম। ওসব ভিডিও কলে কি মায়ের মন ভরে? এবার ওকে দেখতে পাবো তাহলে, ভেবেই ভালো লাগছে। নিঝুম খান চোখের জল ফেলে বলেন, তুমি তো তবুও চাইলে নিজের ছেলেকে দেখতে পাবে বৌমা। কিন্তু আমার মেয়ে, আমার বৃষ্টি, ওকে যে আমি আর চাইলেও দেখতে পাবো না। 15 বছর আগে এক সড়ক দুর্ঘটনায় ও আমাদের সবাইকে একা ফেলে চলে গেল। এত বছর পর মেয়েটাকে ফিরে পেয়েও আমি তাকে ধরে রাখতে পারলাম না। বলেই তিনি কান্নায় ভেঙে পড়লেন। তখন আনিকা খান তাকে সান্ত্বনা দিয়ে বললেন, অতীতের কথা ভুলে যান। এখন আমরা পরিবারে যারা আছি সবাই মিলে আনন্দে বাঁচব। বৃষ্টি সবসময় আমাদের মনের মধ্যেই থাকবে। নির্ঝর রক্তিম চোখে তাকিয়ে ছিল জাইদের দিকে। তার দুচোখ দিয়ে যেন আগুনের ফুলকি বের হচ্ছে। এদিকে জাইদ রাস্তায় পড়ে পেটে হাত চেপে লুটোপুটি খাচ্ছে। নির্ঝর আরিশা ও আফিফার দিকে ক্রোধিত দৃষ্টিতে তাকিয়ে বলে, যাও, গাড়িতে উঠে বসো। আফিফা ও আরিশা চুপচাপ গাড়িতে উঠে বসে। এদিকে জাইদের কিছু বন্ধু তাকে টেনে তোলে। জাইদ নির্ঝরের দিকে তাকিয়ে রাগী স্বরে বলে, কে তুই? তোর এত বড় সাহস যে তুই আমায় লাথি মারলি? জানিস আমি কে? নির্ঝর নিজের শার্টের হাতা ফোল্ড করতে করতে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, হবি কোন বললোক বাবার বিগড়ে যাওয়া ছেলে। হু কেয়ার্স? আমাদের বাড়ির মেয়েদের দিকে হাত বাড়ানোর চেষ্টা করলে তোর ওই হাত আমি ভেঙে গুড়িয়ে দেব। কথাটা মাথায় রাখিস। জাইদ যেন নির্ঝরের কথা শুনে ফুঁসে ওঠে। কোন প্রতিক্রিয়া দেখাবে তার আগেই পেছনে থেকে একজন বলে ওঠে, স্যার, দ্রুত চলুন এখান থেকে। আপনার বাবা আপনাকে জরুরি ভিত্তিতে তলব করেছেন। জাইদ ঘাড় ঘুরিয়ে একটা ডেভিল এক্সপ্রেশন দিয়ে নির্ঝরকে বলে, আজকের মতো তোকে ছেড়ে দিচ্ছি। তবে এইটা আমি ভুলব না। জাইদ শেখের সাথে পাঙ্গা নেয়ার ফল কি হতে পারে সেটা তুই খুব শীঘ্রই টের পাবি। বলেই জাইদ নিজের বাইকে উঠে পড়ে হেডলাইট মাথায় দিয়ে চলে যায়, তার পেছনে তার সাঙ্গপাঙ্গরাও যায়। নির্ঝর একটা স্বস্তির শ্বাস ফেলে আরিশা ও আফিফাকে বলে, এখন গাড়ি থেকে নামতে পারো। দুজনেই গাড়ি থেকে নামে। নির্ঝর তাদেরকে জিজ্ঞেস করে, ওই ছেলেটা কে ছিল? আরিশা বলে, ওর নাম জাইদ শেখ। আমাদের এখানকার কাউন্সিলর জাহাঙ্গীর শেখের ছেলে। কাউন্সিলরের ছেলে হওয়ায় এলাকায় একটু বেশি পাওয়ার দেখায়। আমাদের গাড়িটা হঠাৎ নষ্ট হয়ে যাওয়ায় রাস্তায় একটু দাঁড়ায়, সেই সময় হঠাৎ এসে আপুকে বিরক্ত করতে থাকে। অনেক অশালীন কথা বলছিল। আমার মাথা তো গরম হয়ে যায় এসব শুনে, আর তাই আমি। আফিফা আরিশাকে থামিয়ে বলে, তোর ওভাবে ওদের মুখে মুখে তর্ক করা ঠিক হয়নি বনু।
ওই জাহিদ শেখ ভীষণ ভয়ানক একজন লোক। আর নির্ঝর ভাইয়া, আমার তো এবার আপনার জন্যেও চিন্তা হচ্ছে। ও যেভাবে আপনাকে থ্রেট দিয়ে গেল, যদি আপনার কোন ক্ষতি করে দেয়। নির্ঝর স্মিত হেসে বলে, তোমাকে এটা নিয়ে ভাবতে হবে না। আমাকে কাবু করা এত সহজ না। যাই হোক, তোমাদের গাড়ির সমস্যা কি ঠিক হলো? ড্রাইভার বলে উঠলেন, না, গাড়িতে বেশ ভালোই সমস্যা হয়েছে। মেকানিকের কাছে নিয়ে যেতে হবে, অনেক সময় লাগবে ঠিক হতে। আফিফা চিন্তিত স্বরে বলে, তাহলে এখন কি হবে? আমায় যে দ্রুত মেডিকেলে যেতে হবে। আইটেমটা সঠিক সময় জমা দিতে না পারলে যে সর্বনাশ হয়ে যাবে। আরিশা অবশ্য খুশিই হয়। সে এমনিতেও কলেজ যেতে আগ্রহী নয়। তাই বলে, আমি তাহলে একটা রিকশা বাসায় ফিরে যাই। এমন সময় নির্ঝর বলে ওঠে, তার কোন প্রয়োজন নেই। আমি একটা ক্যাব বুক করে রেখেছি। চলো তোমাদের দুইজনকে ক্যাবে করে তোমাদের গন্তব্যে পৌঁছে দিয়ে আসি। আফিফা স্বস্তি পায় নির্ঝরের কথায়। তবে আরিশার মনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। একদিকে সে কলেজ যেতে হবে এটা ভেবে কষ্ট পাচ্ছে, কারণ আজ রসায়ন ক্লাসে স্যার সবাইকে পড়া ধরবে এবং পড়া না পারলে ভীষণ বকবে। অপরদিকে নির্ঝরের সাথে যেতে পারবে এটা ভেবে ভীষণ ভালো লাগছে। ক্যাবে উঠে নির্ঝর ড্রাইভারের পাশের সিটে বসেছে এবং আফিফা ও আরিশা পেছনের সিটে। পুরোটা সময় আরিশা আর চোখে নির্ঝরকেই দেখে গেছে। অন্যদিকে নির্ঝর লুকিং মিরর থেকে আফিফাকে দেখেছে। আফিফাও ব্যাপারটা খেয়াল করে খানিক লজ্জা পেয়েছে। একটু পরেই আরিশার কলেজের সামনে আসতেই আরিশা ক্যাব থেকে নামে। আফিফাকে বিদায় জানিয়ে অতঃপর আবেশের সাথে নির্ঝরের দিকে তাকায়। নির্ঝর স্নেহসূচকভাবে আরিশার মাথায় হাত বুলিয়ে দেয় এবং তার হাতে একটা চকলেট দিয়ে বলে, যাও, মন দিয়ে ক্লাস করো। অতঃপর ক্যাবটা আবার চলতে শুরু করে। আরিশা নির্ঝরের দেওয়া চকলেটটার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল, মনে মনে বলছিল, নির্ঝর ভাইয়া কতটা কেয়ার করে আমার জন্য। আরিশাকে নামিয়ে দেয়ার কিছু সময় পর আফিফাকেও তার মেডিকেল কলেজের সামনে নামিয়ে দেয় নির্ঝর। আফিফা তাড়াহুড়ো করে ক্যাব থেকে নামতে গিয়ে হঠাৎ করে তার ওড়না আটকে যায় গাড়ির দরজায়। নির্ঝর ক্যাব থেকে নেমে ব্যাপারটা খেয়াল করে সযত্নে ওড়নাটা বের করে আনে এবং আফিফাকে বলে, সাবধানে চলাফেরা করো। আফিফা হালকা হাসে। অতঃপর নির্ঝরকে বিদায় জানিয়ে যেই না সামনের দিকে পা বাড়াতে যাবে এমন সময় নির্ঝর বলে ওঠে, তোমার কলেজ ছুটি দেবে কখন? আফিফা পিছনে ফিরে তাকিয়ে একটা সুন্দর হাসি দিয়ে বলে, 12টার দিকে। ঠিক আছে, আমি তাহলে এই সময় তোমায় নিতে আসব। আফিফার ভীষণ ভালো লাগে নির্ঝরের এই ছোট ছোট কেয়ারগুলো। তার হাসি আরো চওড়া হয় এবং সে মাথা নাড়িয়ে মেডিকেলের ভেতরে প্রবেশ করে। আরিশার কলেজে এখন টিফিন পিরিয়ড চলছে। আরিশার পাশেই গাল ফুলিয়ে বসে আছে তার বেস্ট ফ্রেন্ড হিয়া। একটু আগেই রসায়ন ক্লাসে স্যার হিয়া ও আরিশা দুজনকেই ভীষণ অপমান করেছে, কারণ তারা কেউই পড়া দিতে পারেনি। হিয়ার মনটা এই নিয়ে ভীষণ খারাপ থাকলেও হিয়া লক্ষ্য করছে আরিশা আজ সকাল থেকেই ভীষণ খুশি। এমনকি স্যারের বকুনিরও কোন প্রভাব পড়েনি তার উপর, এমনকি সে যেন আজ নিজের মধ্যেই কোন ভাবনায় মগ্ন। হিয়া ব্যাপারটা খেয়াল করে আরিশার হাতের কনুইতে একটা টোকা দিয়ে বলে, কি ব্যাপার আরু? তোকে আজ এমন লাগছে কেন? আরিশা হুঁশ ফিরে পেয়ে বলে, এমন মানে? কেমন যেন একটু বেশিই খুশি লাগছে। স্যার এত বকুনি দিল, আমার তো কান্না পাচ্ছে, অথচ তোর উপর কোন প্রভাবই পড়ছে না। আরিশা হাসিমুখে বলে, তা তো আমি খুশি। কেন? এত খুশির রহস্য কি? আরিশা নির্ঝরের মুখটা মনে করে। তার দেয়া চকলেটটা সে সযত্নে ব্যাগে রেখে দিয়েছিল। চকলেটটা বের করে বলে, আমার খুব কাছের একজন মানুষের ভালোবাসা আমি উপলব্ধি করতে পারছি। রিয়া কিছু একটা বুঝতে পেরে বলে, এটা কি তোর সেই লন্ডনী কাজিনটা নাকি, যার কথা তুই সবসময় আমায় বলতি? হ্যাঁ রে, আমার নির্ঝর ভাইয়া। জানিস, কাল নির্ঝর ভাই দীর্ঘ 5 বছর পর দেশে ফিরেছে। আমার জন্য একটা আইফোনও এনেছে। ওয়াও, সেই তো। শুধু তাই নয়, আজ সকালে। এরপর সে সব ঘটনা বর্ণনা করে। অতঃপর বলে, আমার মনে হয় নির্ঝর ভাইয়াও আমাকে ভালোবাসে।
না হলে যখন ওই জাহিদ শেখ আমার দিকে হাত বাড়ালো তখন ওকে এমন ভাবে মারতো না। তাছাড়া আমাকে এত এত গিফট দেওয়া, আমার মাথায় হাত বোলানো, এসব তো সেই ইঙ্গিতই দিচ্ছে, তাই না বল? হিয়া একটু ভেবে বলে, হতে পারে, তবে তুই এতটাও নিশ্চিত হতে পারিস না এসব নিয়ে। এমনও হতে পারে তোকে উনি বোনের চোখে দেখেন তাই। আরিশার মনটা এবার একটু খারাপ হয়। সত্যিই কি নির্ঝর তাকে শুধুই বোনের চোখে দেখে? ঠিক 12টার সময় নির্ঝর এসে দাঁড়িয়ে আছে সিলেট মেডিকেল কলেজের সামনে। কিছু সময় পর সেই কাঙ্ক্ষিত মুখের দেখা পেল। আফিফা হাঁফাতে হাঁফাতে এসে বলল, ভাইয়া, আসলে আমাকে এখন কিছু এক্সট্রা ক্লাস করতে হবে, এখন আমি যেতে পারবো না। এটা বলতেও আশা, আচ্ছা, ব্যাপার না, আমি না হয় আরো কিছুক্ষণ অপেক্ষা করে নেব, আমাকে তো 3 ঘন্টা ক্লাস করতে হবে, আপনাকে এত অপেক্ষা করতে হবে না। তার চেয়ে বরং একটা কাজ করুন, আরিশার কলেজের ছুটির সময় হয়ে এসেছে, ওকে বাসায় নিয়ে যান আপাতত, আমাকে না হয় পরে এসে নিয়ে গেলেন। বেশ, বলেই নির্ঝর গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে হিয়ার কথা শুনে আরিশার মনে সন্দেহ ঢুকে যায়। সে ভাবছিল, তাহলে কি আমি সত্যিই নির্ঝর ভাইয়ের কাছে একজন কাজিন মাত্র? এমন সময় হঠাৎ কলেজের গেইটে এসে দাঁড়াতেই সে দেখতে পায় নির্ঝরকে। নির্ঝর তার মানে তাকে নিতে এসেছে। আরিশা খুশি হয়ে বলে, তার মানে উনি সত্যিই আমাকে নিয়ে কেয়ার করেন, আমাকে কাজিনের থেকেও বেশি কিছু ভাবেন। টু বি কন্টিনিউ। চলবে।